কি পেল সেই গোপন রিপোর্টে, যা দেখে চক্ষু চড়ক গাছ। ভয় পেল, ভয় মুখ শুকিয়ে গেল। কি অ্যালার্মিং রিপোর্ট ছিল। জঙ্গিদের ইচ্ছে কি? ইচ্ছে তো একটাই, কাফের মারো। ইন্ডিয়া লস্ট 5 সোলজার্স, আর ওরা 35 থেকে 40টি এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী তারা হারিয়েছে। পৃথিবীতে এই মুহূর্তে যদি সন্ত্রাসবাদীদের তালিকা তৈরি করা হয়, তাতে ভালপুরের নাম 1 থেকে 5-এর মধ্যে থাকে। পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে একের পর এক আমরা ড্যামেজ করেছি। এই মুহূর্তে পাকিস্তানের জনগণ এতে সহ্য করতে পারছে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, পাকিস্তান পবিত্র শব্দ অভিধানে থাকবে, ডিকশনারিতে থাকবে, কিন্তু মানচিত্রে আর থাকবে না। একের পর এক ইকুইপমেন্ট ফেল করেছে। এই যে ফেল করেছে, ফেল করেছে, ফেল করেছে, ফেল করেছে। সহযোদ্ধা এবং সহনাগরিকরা, আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। পৃথিবীর কতিপয় মানুষই জানেন যে সংঘর্ষ বিরতির আসল কারণ কি। আজকের ভিডিওতে আমরা সেই কাহিনী উন্মোচিত করব, যাকে এক্সপোজে বলা হয়। এই ভিডিওটা পুরোটা দেখলে আপনিও সেই কতিপয় ব্যক্তির মধ্যে একজন হবেন, যারা সত্যি বুঝতে পারবেন এই সংঘর্ষ বিরতির আসল রহস্যটা কি। আমি প্রথমেই আপনাদের বলে রাখি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের আশেপাশে এমন 2-3টে দেশ রয়েছে, বিশেষ করে 2টি দেশের কথা আমি বলতে পারি, যেখানে গণতন্ত্র সবসময় টলমলে। তথ্যের আধারে সেখানে গণতন্ত্র কাঁদে। এ কথা আমার নয়, এ কথা বারবার উচ্চারিত হয়েছে বিভিন্ন বিদেশি মিডিয়াতে, অর্থাৎ খবরের কাগজ থেকে টেলিভিশনে। আসলে পাকিস্তান বা বাংলাদেশ গণতন্ত্রের নিরিখে এই দুটো দেশই টলমলে। অনেক ক্ষেত্রে মনে হয় যে তারা প্রতিবারই গণতন্ত্র পাওয়ার পর যেন সদ্যজাত শিশু। আর উল্টো দিকে ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর সেরা গণতন্ত্র, শুধু বৃহত্তম নয়। আমাদের গণতন্ত্রেরও ত্রুটি বিচ্যুতি আছে, আমাদেরও গণতন্ত্রে অনেক প্রশ্ন আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা যে নজির সৃষ্টি করেছি, এক কথায় তা নজিরবিহীন। কেন বলছি? তার কারণ আমাদের গণতন্ত্র এমনই শক্তিশালী যে আমাদের ওই সামরিক শাসনে থাকতে হয় না। আজকের গোটা এপিসোডে আমি আপনাদের সামনে একটি প্রসঙ্গেই আলোচনা করব, কিন্তু তার আগে গণতন্ত্রের কথা কেন বললাম? তার কারণ আমাদের গণতন্ত্রে তথ্য আধারে বসে কাঁদে না। তার কারণ তথ্য যদি কখনো চাপা হয়, তাহলে আসলে সে দেশটির গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত নিচে। আমাদের দেশ এরকম নয়। আমরা যা বলি প্রমাণ সহ বলি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেখা দেখি ইদানিংকালে তারাও শুরু করেছেন প্রেস ব্রিফিং। একটা কথা বলে রাখি, ওটা মনোলগ ছাড়া আর কিছুই নয়। উর্দি পড়ে, অর্থাৎ আমি আপনাদের আগেও বলেছি, যে লোকটা উর্দি পড়ে আছে সেই লোকটি শুধু নয়, তার বাবাও খোঁজ নিয়ে দেখুন কে ছিলেন। আপনারা খোঁজ নিন। আসল ব্যাপার, ওরা হচ্ছে উর্দি পরহিত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি। আমি এবার পরপর করে দেখাবো এই সংঘর্ষ বিরতির আসল রহস্যটা কি। সিক্রেট রিজন অফ সিজ ফায়ার আপনাদের দেখাবো। প্রথমেই চলে আসি ডেকান হেরাল্ডের একটা রিপোর্টে। অপারেশন সিন্দুর, ইন্ডিয়া লস্ট 5 soldiers but all pilots back home. Pakistan lost 35 to 40 personnel, armed forces. অর্থাৎ আমাদের সশস্ত্র বাহিনী থেকে এই কথা বলা হয়েছে। লোকে বলছে যে ইন্ডিয়া লস্ট 5 soldiers, তাকে আমরা সমর্থন করছি, কিন্তু আমাদের অন্যান্য পাইলটরা সবাই বাড়িতে ফিরে এসেছে। Pakistan lost 35 to 40 personnel, armed forces. On being asked about how many Pakistani planes were downed, Air Marshal Varti said their planes were prevented from entering inside our border. Definitely, we have downed a few planes. Definitely, there are losses on their side, which we have inflicted, but I won't put a figure at this time. আসল ব্যাপার এটাই হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশের সঙ্গে একটা
একনায়কতন্ত্র বা একটা ফ্যাসিবাদ চলা অথবা একটা সামরিক শাসনের তফাৎ। আমরা সংখ্যার বড়াই করি না, আমরা সংখ্যার বড়াই করি না, তুলনা করি না। পৃথিবীতে যে কোনো প্রাণ যাওয়াকেই আমরা মর্মান্তিক হিসেবে দেখি, যে কোনো কারণে। কিন্তু যখন সংখ্যা নিয়ে তারা খেলা করছে, সংখ্যা নিয়ে উল্লাস করছে, তখন তো ভাই সত্যিটা বলতেই হবে। সত্যিটা হচ্ছে এই যে ইন্ডিয়া লস্ট 5 সোলজার্স, আর ওরা 35 থেকে 40টি এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী তারা হারিয়েছে, এবং আমাদের বাদবাকি পাইলটরা সবাই চলে এসেছে। এবার আমি চলে আসি হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে। রাফাল জেট লস্ট ইন অপারেশন সিন্দুর। অর্থাৎ রাফাল জেট কি আমরা হারিয়েছি। দিস ইজ হোয়াট হিয়ার মার্শাল একে ভার্তি সেড, পাইলটস আর সেফ। একদম 3টে শব্দ, পাইলটস আর সেফ। আসলে পাকিস্তানের সঙ্গে ভারতের তফাৎ কি জানেন? তফাৎটা হচ্ছে, আমরা যদি একটা দ্রুত যুদ্ধে ক্ষয়ক্ষতি থাকবেই। পৃথিবীতে এরকম কোনো যুদ্ধ হয় না, একমাত্র দক্ষিণ ভারতের সিগ্রেটেড মারপিটের ছবি ছাড়া, যে একটা যুদ্ধ হলো কোনো ক্ষয়ক্ষতি আমার হলো না, হয় না। কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বলছি পাইলটস আর সেফ। অর্থাৎ আমরা মানুষের জীবন, আমাদের সহযোদ্ধা, আমাদের সহনাগরিকদের জীবনকে সবচেয়ে মূল্য দিই। আমি আরেকটু প্রতিবেদনটা পড়ি। ইন্ডিয়ান মিলিটারি অফিসার প্রোভাইডেড কি ডিটেলস অফ অপারেশন সিন্দুর, ইটস ইম্প্যাক্ট অ্যান্ড রেজাল্ট। অর্থাৎ কী তার প্রভাব পড়েছে এবং কী ফল। In a press conference on May 11, responding to Pak's claim of shooting down IAD's Rafale fighter jet, DGMO Lieutenant General Rajiv Ghai said, all our pilots back home and safe. এর থেকে বড় কথা কি হয় বলুন তো? All our pilots are back home and safe. Watch the full DGMO briefing. আপনারা ইচ্ছা করলেন পুরো ব্রিফিংটাই দেখে নিতে পারেন। সুতরাং আমরা একজনও পাইলটকে, যুদ্ধ বিমান চালককে আমরা হারাইনি। এবার চলে আসি, এই যে এত বড় বড় কথা বলছে, মানে কতটা নিকৃষ্ট রুচির হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারা সিজফায়ার হয়ে বিজয় উল্লাসে মত্ত হয়েছে কেন? আজকে সেই রহস্যেরও সমাধান হবে। আপনাদের দেখায় ভালপুর টেরর ইনফ্রা টার্গেটস। এই ইনফ্রা মানে কি? পরিকাঠামো। অর্থাৎ এইসব জায়গায় জঙ্গিদের ঘাঁটি, সন্ত্রাসবাদীর ঘাঁটি। এবং ভালপুর, আমি আপনাদের বলে রাখি যে পৃথিবীতে এই মুহূর্তে যদি সন্ত্রাসবাদীদের তালিকা তৈরি করা হয়, তাতে ভালপুরের নাম 1 থেকে 5-এর মধ্যে থাকবে। কেন জানেন? হতে পারে প্রথম নামটাই হবে ভালপুর। তার কারণ সেখানে সন্ত্রাসবাদীদের বিশ্ববিদ্যালয়, সেখানে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, মানে সন্ত্রাসবাদ কী করে করতে হয় তাই শেখানো হয়। আমরা বিফোর অ্যাটাক, অর্থাৎ অ্যাটাকের আগে যে ছবিটা, সেই ছবিটা একটু আপনাদের দেখিয়ে দিই, এই যে। এবং আফটার অ্যাটাক, এই ছবিটা একটু দেখুন। এটা হচ্ছে পয়েন্ট 1, অর্থাৎ এই জায়গাটা আপনারা দেখলে আরও স্পষ্ট বুঝতে পারবেন ঠিক কী হয়েছে। আগে কি ছিল এই জায়গাটা দেখুন, আর পরে কি হয়েছে, খুব পরিষ্কার। মানে এর জন্যে আমাদের কোনো রকেট টেকনোলজির দরকার নেই। সোজাসুজি আপনারা ছবি দেখলেই বোঝা যাবে। আরও একটা ছবি আপনাদের দেখাবো। এটা হচ্ছে মুরিদকে কি, এই জায়গাটাও হচ্ছে একেবারে সন্ত্রাসবাদী জঙ্গিদের ঘাঁটি। এবং এই জঙ্গিদের ঘাঁটি আসলে পাকিস্তান সেনাবাহিনী তো কখনো ভাবেনি যে আমরা ছুটে গিয়ে একের পর এক 21টির মধ্যে প্রথম যে সারি বলবো, যেগুলো আসল জায়গা, সেগুলোতে গিয়ে আমরা কি করেছি। এটা হচ্ছে টেরর এর ইনফ্রাস্ট্রাকচার। এই পুরোটা হচ্ছে টেরর ইনফ্রাস্ট্রাকচার। দেখে নিন, মুরিদকে টেরর ইনফ্রা টার্গেট, এই জায়গা থেকে টার্গেট করা হয়েছে। কীরকম টার্গেট করে কি হয়েছে আপনারা একবার সরাসরি এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। পয়েন্ট 1, পয়েন্ট 2, এটা হচ্ছে আফটার অ্যাটাক। তাহলে বিফোর অ্যাটাক এই ছবিটা, আফটার অ্যাটাক এই ছবিটা, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে কি হয়েছে। শুধু তাই নয়, আপনারা যদি পরপর দেখেন যে
ইম্প্যাক্ট পয়েন্ট 1, ইম্প্যাক্ট পয়েন্ট 2 এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা, এখানে গোল করে লাল দাগ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মুরিদকে, ভাওয়ালপুর মুরিদকে তো দেখলেন, আর অনেক ছবি আছে। স্যাটেলাইট পিকচার ফ্রম মাক্সার টেকনোলজিস showed damage caused by Indian missile strikes on Jamia Mosque in Bahalpur, Pakistan before and after 1, 2, 3। অর্থাৎ প্রথম এই ছবিটা, তারপরে ছবিগুলো আপনারা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। এখানে আপনাদের বলে রাখি, আচ্ছা আপনাদের বলে রাখি, স্যাটেলাইট পিকচারের অনেক ধরনের টেকনোলজি আছে, এটা মাক্সার টেকনোলজিস, এগুলো সব আন্তর্জাতিক স্বীকৃত। এটা নয় যে আমি আপনি ছবি তুলে এটা কোনো কারুকার্য করে, কারণ ওদের সাইবার অ্যাটাকাররা তাই করছে। ওরা কি করছে, মনের মাধুরী বসিয়ে এআই দিয়ে ছবি তৈরি করছে। আমরা তো এই প্রত্যেকটা রেফারেন্স পয়েন্ট আপনাদের দেখাচ্ছি। এবার আপনাদের অনেকের মনে হতে পারে যে এটা আবার কি বড় ব্যাপার, জামিয়া মস্ক ইন বাহালপুর। আমি আপনাকে আগেও থেকে বলেছি, বাহালপুর হচ্ছে ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদের আতুরঘর। এখানে যে মস্কের কথা বলা হচ্ছে, এই মস্ক কিন্তু আসলে তাদের ঘাঁটি, এবং সেখানে অস্ত্র শস্ত্র বোমা বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র সেখানে রাখা হতো। সুতরাং বুঝতে পারছেন, যদি এই ধর্মস্থানের কোনো পবিত্র ধর্মস্থানকে ধ্বংসের কথা কেউ যদি বলে আর সেই নিয়ে যদি আস্ফালন করে, তাহলে প্রশ্ন করব, আসল অপমান, আসলে নোংরা করেছে সেই ধর্মস্থান জঙ্গিরা। এবার চলে আসছি এয়ার স্ট্রাইক, ভোলারি এয়ারবেস। পাকিস্তান খুব বড় বড় কথা বলছে না আমাদের এয়ারবেস নিয়ে, আমাদের বিভিন্ন জায়গা নাকি ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশিরা তাই জন্য খুব উল্লসিত। প্রথমত বলে রাখি, 5 থেকে 7% ইসলামিক মৌলবাদী বাংলাদেশিরা বলছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বলছে না। আমি নিজেই একটি ভিডিও দেখলাম যেখানে একজন বাংলাদেশি, অত্যন্ত বিদ্বান মানুষ, খুব সুন্দর করে সত্যি কি ঘটনা ঘটেছে সেটা বলছেন। সুতরাং এটা ভাবার কারণ নেই সব বাংলাদেশি ইসলামিক মৌলবাদে বিশ্বাস করেন, কিন্তু 5 থেকে 7% এরকম বিপজ্জনক লোক ওখানেও রয়েছে, তারা বলছে। তবে তারা সমুচিত জবাব পেয়ে গেছে, মুখে যেই বড়াই করুক না কেন, তারা এখন কিন্তু কিছুটা বুঝতে পারছে যে তাদের দাদারা যেভাবে মারধর খেয়েছে, যেভাবে পেটানো হয়েছে, তাদের চুপচাপ আছে। হ্যাঁ, সামাজিক মাধ্যমে চেঁচামেচি করবে, এটা তাদের স্বভাব। যাই হোক, ভোলারি গান, প্রিসিশন স্ট্রাইকিং বাই ইন্ডিয়ান, অবশ্যই ব্রহ্মসের মতো ALCM অ্যাট PAF অর্থাৎ পাকিস্তান এয়ারফোর্স বেস ভোলারি অন 10th মে। এই ছবিটা আপনারা দেখে নিন। এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ, অনেকেই দেখছেন। এবার আমরা আপনাদের এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কি হয়েছে। এবার আরও পরিষ্কার করে বোঝাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিফো, এটা হচ্ছে হ্যাঙ্গার উইথ শর্ট ট্যাক্সি টু রানওয়ে। অর্থাৎ যে কোনো বিমানবন্দরে আমরা জানি যে হ্যাঙ্গার থাকে, হ্যাঙ্গারে কি থাকে, বিমান থাকে। আর এই যে শর্ট ট্যাক্সি টু রানওয়ে, যেহেতু এটা খুব শর্ট ট্যাক্সি, এই হ্যাঙ্গার থেকে বেরিয়ে এসে রানওয়ে, এই টার্গেট এরিয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন পরবর্তীকালে কি হয়েছে, এই হ্যাঙ্গার এরিয়া দেখে নিন, খুব পরিষ্কার দেখা যাচ্ছে। ফ্রন্ট অ্যাপ্রন ডেব্রিজ, এইখানে দেখুন ডেব্রিজ, অর্থাৎ যে কোনো বিস্ফোরণ ঘটলে ডেব্রিজ, ওই যে বাড়ির ভাঙা অংশ, সেখানে সিমেন্ট থাকবে, লোহা থাকবে, অর্থাৎ পরিকাঠামো একটা ভেঙে পড়লে যা হয় সেটাকে ডেব্রিজ বলা হয়। সেই জঞ্জালগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে লেখা মিউনিশন ইম্প্যাক্ট পয়েন্ট, রুফ ড্যামেজ, এখানে ছাদটা ড্যামেজ হয়ে গেছে। অর্থাৎ এই যে ছাদটা দেখছেন, এই ছাদটা ড্যামেজ হয়ে গেছে, এইখানে ডেব্রিজগুলো রয়েছে। এখানে দেখুন পসিবল স্ট্রাকচার ড্যামেজ, এই জায়গাটার ছবি দেখুন, আর এই জায়গাটার ছবি দেখুন। এখানে আসলে অফিস ছিল। পসিবল স্ট্রাকচারাল ড্যামেজ এই দুটি জায়গায়, আর এখানেও পসিবল স্ট্রাকচারাল ড্যামেজ। দেখুন আগে এই ছবিটা কীরকম ছিল আর এখন এই ছবিটা কীরকম। সুতরাং বুঝতে পারছেন, এক এক করে এরকম দেখানো যায়। এই যে এত ভুল ভাল তারা দাবি করছে, সেটা দেখানো যাবে। এবার আপনাদের দেখাবো সারগোদা এয়ারবেস রানওয়ে, তার ছবি।
দেখুন এখানে লাল দাগ দিয়ে দিয়েছে, এই যে রানওয়ে ছিল, এই যে এখানে দাঁড়িয়ে আছে পরপর যুদ্ধ বিমান, এইটা পোস্ট স্ট্রাইক ইমাজিনারি অ্যানালিসিস শোজ দ্য রানওয়ে ডেস্ট্রয়েড বাই ইন্ডিয়ান ফোর্সেস। অর্থাৎ এই পুরোটাতে এই জায়গাতেই হয়েছে ক্ষতিটা, অর্থাৎ রানওয়েটা ভেঙে দিয়েছে। এখন রানওয়ে ভেঙে দিয়ে কি হবে? একটা রানওয়ে যদি ভেঙে দেওয়া হয় তাহলে আপনার হ্যাঙ্গারে যতই যুদ্ধ বিমান থাকে বেরোতেই পারবে না, অর্থাৎ এক কথা অচল করে দেওয়া। একটা এয়ারবেসের রানওয়ে ভেঙে দেওয়া মানে আর কোনো বিমানই উঠতে পারবে না বা নামতে পারবে না, সুতরাং বিমান রেখে লাভ কি? এইবার আপনাদের দেখাবো এয়ার স্ট্রাইক জাকোবাবাদ এয়ারবেস, পাকিস্তান, এটাও একটা এয়ারবেস, এবং সেই এয়ারবেসটা আপনারা একদম ঠিক এখানেও একইভাবে প্রিসিশন মানে একদম মেপে নিখুঁত স্ট্রাইক করা হয়েছে বাই ইন্ডিয়ান ALCM অ্যাট PAF বেস শাহবাজ জাকোবাবাদ অন 10th মে। এটাও পাকিস্তান এয়ারফোর্সে। দেখে রাখুন ছবিটা, এবং আপনারা এই ছবিটা দেখুন এইখানের অবস্থানটা দেখুন, আর এখানে দেখুন ডেব্রিস, ময়লা রয়েছে, অর্থাৎ এখানের এই জায়গাটা ময়লা। অবশ্যই এখানে যদি আঘাত করা হয় তার ডেব্রিসগুলো যেখানে পড়ার সেখানেই পড়েছে। ATC বিল্ডিং মাইনর সেকেন্ডারি ড্যামেজ, এইখানে ATC বিল্ডিং রয়েছে, এটা ATC বিল্ডিং, এখানে ড্যামেজ হয়েছে, তবে পুরোপুরি ভাঙেনি, মাইনর ড্যামেজ বলা হচ্ছে। মিউনিশন ইম্প্যাক্ট, রুফ ড্যামেজ, এখানে দেখুন রুফ ড্যামেজ, এই জায়গায় রুফটা পুরো ড্যামেজ হয়ে গেছে, এবং কনসিডারেবল ড্যামেজ টু দ্য হ্যাঙ্গার, এখানে যে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গারও ড্যামেজ হয়েছে। এর রেফারেন্স হচ্ছে, আপনারা এটা দেখে নিতে পারেন, রেফারেন্স বেস ইমেজ গুগলে, আপনারা গুগলে গিয়ে চেকও করতে পারেন। এবার চলে আসি আরও একটা এয়ার স্ট্রাইক, নূর খান এয়ারবেস, পাকিস্তান। দেখুন এই যে টার্গেট এরিয়া, দেখুন ছবি দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু কি হয়েছে আমরা পরিষ্কার এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে পোস্ট স্ট্রাইক, অর্থাৎ স্ট্রাইক করার পরে, আর এই ছবিটা হচ্ছে স্ট্রাইকের আগে, এয়ার স্ট্রাইক হওয়ার আগে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন টার্গেট এরিয়া, এই জায়গাটা টার্গেট এরিয়া লাল করা আছে। এইখানে কি টার্গেট এরিয়া কি হয়েছে? ট্রাক, at least 2 trucks likely military support related destroyed, এখানে 2টো ট্রাক পুরো ডেস্ট্রয় করা হয়েছে। এগুলো কিন্তু যেমন তেমন ট্রাক নয়, এগুলো হচ্ছে মিলিটারি ট্রাক, আচ্ছা ফুললি টোটালি ইকুইপড। দ্য এয়ারবেস ফ্যাসিলিটি হ্যাজ অলসো সাস্টেইনড কনসিডারেবল ড্যামেজ। দেখুন ড্যামেজটা এখানে খুব পরিষ্কার বুঝতে পারবেন ড্যামেজটা কতটা হয়েছে, এই ছবিতেও পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার চলে আসি, রেডিট দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা, একের পর এক কতগুলো জায়গায় আমরা ড্যামেজ করেছি, পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে একের পর এক আমরা ড্যামেজ করেছি পুরো পাকিস্তান। এই যে পাকিস্তানের বর্ডারটা দেখতে পাচ্ছেন, আমাদের বর্ডারের সঙ্গে দেখতে পাচ্ছেন, এটা POK আছে, এটা ইন্টারন্যাশনাল বর্ডার লাইন, সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত, একের পর এক, অর্থাৎ এইগুলো আমরা ধ্বংস করেছি। কেন এই ধ্বংসের এত ছবি দেখাচ্ছি? ধ্বংসলীলায় মত্ত হতে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান পাকিস্তান বোথ ক্লেম ভিক্টরি আফটার সিজফায়ার ডিক্লেয়ার, দ্য গার্ডিয়ান রিপোর্ট করছে, আমাদের দেশের নয়, দ্য গার্ডিয়ান, ইউরোপের, ব্রিটিশের। এবং ইন্ডিয়া টুডে লিখছে, শাহবাজ শরীফ কলস সিজফায়ার ডিল উইথ ইন্ডিয়া আ ভিক্টরি ফর পাকিস্তান। ওরা বলছে এটা নাকি, এই যে সিজফায়ার সংঘর্ষ বিরতি হয়েছে, এটা নাকি ওদের জয়। মানে আমি খুব স্পষ্ট বলছি, নওয়াজ শরীফকেও আমরা ভাবতাম যে উনি বোধহয় শরীফ মানে ভদ্রলোক, শেহবাজ শরীফকে দেখে মনে হতো খুব ভদ্রলোক কথাবার্তা দেখে, কিন্তু এটা যে মুখোশ, একটা লোক যে কত মিথ্যে কথা বলতে পারে, আসলে মিথ্যে কথা বলবে না কেন? আমি বলবো এই লোকটা আসলে একটা বেচারা, মানে এই মুহূর্তে খুব অত্যন্ত বেচারা লোক, কিছু করার নেই, জঙ্গিদের পাল্লায় পড়ে মিথ্যে কথা বলতে বাধ্য হচ্ছে, এবং নিজেও যে জঙ্গি এবং সামনের এটা হচ্ছে মুখোশ। কেন বলছি? কারণ এই মুহূর্তে পাকিস্তানের জনগণ এদের সহ্য করতে পারছে না,
কারণ তারা তো তাদের দুর্দশাটা বুঝতে পারছে। আপনি বুঝতে পারছেন একের পর এক ক্ষতি হয়েছে, মুখটা কোথায় কালো করে বসার কথা, কিন্তু কি করছে, অভিনয়ের রঙ্গমঞ্চে নেমে পড়েছে। সিন্ধু প্রদেশ থেকে শুরু করে বালুচিস্তান সব জায়গায় লাথি খাচ্ছে পাকিস্তান সেনা। পাকিস্তানের সাধারণ বাসিন্দারা এই মুহূর্তে অতিষ্ঠ, অর্থনীতি ভেঙে পড়েছে, ঋণের এবং দয়ার টাকাতে দেশ চালাচ্ছে। সুতরাং এই লোকটা এগুলো করে অভিনয় করছে, দেশবাসীকে বোকা বানাচ্ছে। এবার চলে আসি, তাই নিয়ে কত মিম ভিক্টরি দেখাচ্ছে, নাচছে, হ্যাঁ, টেররিস্ট ক্যাম্প ডিস্ট্রয় হয়েছে, ভাবুন কি হয়েছে। নূর খান থেকে শুরু করে, রাফিকি থেকে শুরু করে, মুরিদ থেকে শুরু করে, সুকুর থেকে শুরু করে, সিয়ালকোট থেকে শুরু করে, পাসরুট থেকে শুরু করে, কতগুলো নাম বলবো, এগুলো সমস্ত কিন্তু আমরা একের পর এক ধ্বংস করেছি। এইদিকে নিউক্লিয়ার স্টোরেজ ফ্যাসিলিটি হিট বাই প্রিসিশন টু স্কেয়ার, আমরা শুধুমাত্র ভয় দেখানোর জন্যে নিউক্লিয়ার স্টোরেজেও আমরা একটু বুঝলেন, একটু বেশি না, একটু টাচ করেছি, ঠুনকো টাচ, ইচ্ছে করে পুরো করিনি। টেরার ক্যাম্প ডিস্ট্রয় হয়েছে, 9টা তো পুরোই গেছে, এবং 21টার মধ্যে আর বাদবাকি কটা আছে, কি আছে সে পরে আপনাদের দেখাবো একটা এপিসোডে। এবং 100 জনের বেশি টেররিস্টকে আমরা মেরে দিয়েছি। টেরর লিঙ্কস এক্সপোজ টু ওয়ার্ল্ড, আপনার ওদের যে টেররিস্টের লিঙ্ক রয়েছে ছবি টবি দিয়ে আমরা গোটা আন্তর্জাতিক মহলে দেখিয়ে দিয়েছি। চাইনিজ ডিফেন্স সিস্টেম ফেল করেছে, ওদের এয়ার সিস্টেম ফেল করেছে। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি, মানে ও প্রথমেই মর্নিং শোজ দ্য ডে প্রথমেই বুঝিয়ে দিয়েছি, দেখ এডিএস ডেস্ট্রয়েড, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ওদের ডেস্ট্রয় করেছি। এবং আর্মি আমাদের ঢুকে গিয়েছিল মেনি প্লেসে, প্রত্যাঘাত দিয়েছি আমরা। এবং তারপরেও কি করছে, পাক ভিক্টরি ক্লেমস, তাও বলছে জয় হয়েছে। কেন? আসলে নিরুপায় হয়ে, দেশের মানুষ অতিষ্ঠ, কিছুই তো করতে পারেনি, দেখাচ্ছে আমি জিতেছি। মানে কীরকম বলুন তো, একেবারে চিটিং বাজ যাকে বলে। অর্থাৎ পরীক্ষায় ফেল করেছে, একটা মার্কশিট তৈরি করেছে কম্পিউটারে বসে একদম আইপিসি 420, মানে আগের পুরনো আইপিসি 420, সে 420 সে কী করছে, আমি ফার্স্ট হয়েছি, এদিকে ফেল করেছে। এরকম জাল সার্টিফিকেট নিয়ে ঘোরা অনেক লোক রয়েছে, আপনারা জানেন। সুতরাং এও তার থেকে ব্যতিক্রমী নয়। এবার আসি ডক্টর এস জয়শঙ্কর, তিনি কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ তার এক্স হ্যান্ডেলের এই টুইটটা। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ টুডে ওয়ার্কড আউট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অন স্টপেজ অফ ফায়ারিং অ্যান্ড মিলিটারি অ্যাকশন। খুব গুরুত্বপূর্ণ। আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, stoppage of firing and military action. India has consistently maintained a firm and uncompromising, দৃঢ়, uncompromising, কোনো সমঝোতা নেই, stance against terrorism, আমাদের যুদ্ধটা টেরোরিজমের বিরুদ্ধে, in all its forms and manifestations. It will continue to do so. আমরা এটা করে যাব। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যে লড়াই, সেই লড়াইটা লড়ে যাব। এবার চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ খবরে। পাকিস্তান আর্মি, a force that is plugged with equipment, failures, incompetence and not capable of fight. 3টে কারণ। একটা হচ্ছে is plugged with ইকুইপমেন্ট ফেইলিওর, একের পর এক ইকুইপমেন্ট ফেল করেছে। এই যে ফেল করেছে, কি ফেল করেছে? ইকুইপমেন্ট ফেল করেছে। আর কি? ইনকম্পিটেন্স, প্রশিক্ষণ। জঙ্গি হলে তো প্রশিক্ষণ হয় না। আমাদের বায়ুসেনারা, আমাদের নৌসেনারা, আমাদের স্থলে যারা লড়ছেন, তারা এই প্রযুক্তিগুলো, লড়াইয়ের প্রযুক্তিগুলো ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর পড়তে হচ্ছে। এটা এত সোজা নয় যে আমি এলাম একবার সিলভাস্টার স্টালোনের মধ্যে ধরলাম স্টেনগার ঢাড় করে চালিয়ে দিলাম, এইটা নয়। আসল যুদ্ধটা হচ্ছে মাথা দিয়ে, প্রিসাইজ, মেজার্ড, পরিমাপ করে ঠান্ডা মাথায় যন্ত্রগুলো চালাতে জানতে হবে। এগুলো এত সোজা নয়। হ্যাঁ, এগুলো রকেট সায়েন্স। একটা রকেট লঞ্চ করতে গেলে যে সায়েন্সের দরকার হয়, আকাশপথে যুদ্ধ করতে গেলে, এখন নৌবাহিনীতে যুদ্ধ করতে গেলে, বা পদাতিক যোদ্ধা হিসেবেও
সেই একই ধরনের প্রিসিশন দরকার হয়। এই জন্য বারবার দেখুন আমাদের ডিফেন্সের লোকেরা বলছেন তিনটে শব্দ: মেজার্ড, প্রিসাইজড অ্যান্ড ফোকাসড। অর্থাৎ আমরা পরিমাপ করে নিচ্ছি, মেজার্ড; প্রিসিশন অর্থাৎ নিখুঁতভাবে, একটু অ্যাকচুয়াল এদিকও নয় ওদিকও নয়; এবং আমরা ফোকাসড, আমরা জানি আমরা কি করতে যাচ্ছি। আমাদের লড়াইটা টেরোরিজমের বিরুদ্ধে। এবং তার পাশাপাশি খুব পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে নট কেপেবল অফ ফাইট, যুদ্ধ করতে জানেই না। ধরুন আমি ভাবলাম বক্সিং করব, সকালবেলা খুব ছাতু ফাতু খেয়ে আমি ভাবলাম বক্সিংয়ে নেমে যাব। আমাকে তার টেকনিক জানতে হবে তো, যে কোথায় রুম রাখবো, আমাকে যদি আঘাত করতে আসে কতটা আমি সরতে পারবো, এগুলো তো জানতে হবে। এইগুলোর প্রশিক্ষণ ছাড়া, সাধনা ছাড়া হয় না। জঙ্গিদের এই সাধনা নেই। জঙ্গিদের ইচ্ছে কি? ইচ্ছে তো একটাই, কাফের মারো আর গনিমতের মাল, অর্থাৎ বিজাতীয় রমণীকে ভোগ করো। এটা হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদীদের ইচ্ছে। দেখেননি ইসলামিক স্টেটকে আইএসআইএস কি করেছে? গোটা পৃথিবী জুড়ে নিন্দিত হয়েছে। কি করেছে তারা সিরিয়াতে? আসলে এই পাকিস্তানি জঙ্গি সন্ত্রাসবাদীদের চোখে সেই স্বপ্ন, ভারতে ঢুকবো, কাফের মারবো আর গনিমতের মাল নিয়ে ভাগবো, এই হচ্ছে তাদের ইচ্ছে। সুতরাং একটা যুদ্ধ করার জন্য যে সাধনা দরকার হয় সেই সাধনা তাদের নেই। এবার চলে আসি দ্য গার্ডিয়ান কি বলছে। ভান্স says US won't intervene in India-Pakistan conflict. None of our business. অর্থাৎ ভারত পাকিস্তান আমাদের কি এসে যায়, ইটস নান অফ আওয়ার বিজনেস তিনি বলছিলেন। তারপর কি হলো? তারপর ভান্স called Indian Prime Minister to encourage ceasefire talks after receiving alarming intelligence, says sources says. কেন এটা খুব গুরুত্বপূর্ণ? কেন ভুল পাল্টালো? জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, বলছেন ইটস নান অফ আওয়ার বিজনেস, না আমাদের কিছু এসে যায় না। তারপর কি পেল? কি পেল সেই গোপন রিপোর্টে, যা দেখে চক্ষু চড়ক গাছ। ভয় পেল, ভয় মুখ শুকিয়ে গেল। কি অ্যালার্মিং রিপোর্ট ছিল সেটা প্রকাশ্যে বলা হয়নি, কিন্তু যেটা আমরা দেখলাম সেটা খুব গুরুত্বপূর্ণ। ভান্স কল্ড ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, নরেন্দ্র মোদী ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করলো। জেডি ভান্স ভাবুন, তার কিছুক্ষণ আগে বলছেন ইটস নান অফ আওয়ার বিজনেস, আমাদের কিছু এসে যায় না। সে ফোন করছে কেন? টু এনকারেজ সিজ ফায়ার, অর্থাৎ উৎসাহ দেওয়ার জন্য। সিজ ফায়ার টক্স, যে উৎসাহ দিচ্ছে, না সংঘর্ষ বিরতি নিয়ে কথা বলো, আমাদের এই মুহূর্তে পৃথিবীতে শান্তির বড় প্রয়োজন। অর্থাৎ তাদের জন্য ইউনাইটেড স্টেটস বলেছে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে। তারপর কিন্তু সিজ ফায়ারের কথা শুরু হয়েছে। আফটার রিসিভিং অ্যালার্মিং ইন্টেলিজেন্স। কি ইন্টেলিজেন্স? এগুলো আমাদের কথা নয়, এগুলো বলছে সিএনএন, মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া, ভারতের মিডিয়া নয়। US President Donald Trump posts about the leadership of India and Pakistan. I'm very proud of strong and unwaveringly powerful leadership of India and Pakistan for having the strength, wisdom and for আসলে কি জানেন তো, মানে আমি এই পুরোটা পড়তেই পারি, আপনারা অনেকেই পড়েছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? তিনি বলছেন যে দেখুন এগুলো তো বলতেই হয়, আসলে কথাগুলো তো ভারতকেই বলছে। তার কারণ জেডি ভান্স ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে, এবং আমাদের ডিজিএমওকে ফোন করেছে ওরা, আমরা ফোন করিনি। তারপর সংঘর্ষ বিরতিতে আমরা সম্মতি দিয়েছি। পরিষ্কার যে আমাদের পক্ষ থেকে আমরা বলিনি। সেখানে বলছেন অ্যাডিশনালি আই উইল ওয়ার্ক উইথ ইউ বোথ টু সি ইফ আফটার 1000 years a solution can be arrived at concerning কাশ্মীর। আসলে কাশ্মীর নিয়ে যে অসভ্যতামি করছে সেটা তো সবাই জানে। সুতরাং এই বিতর্কের একটা অবসানের ইঙ্গিত দিচ্ছেন। এরপর আমি চলে আসি যে এই যে অ্যালার্মিং কি রিপোর্ট ছিল। দেখুন কি রিপোর্ট ছিল এই নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। আপনি আমি
যারা বলছে তারা কেউ রিপোর্ট দেখেনি। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার এই পৃথিবীতে, আমি শুধু আপনাদের বলতে পারি, দেখুন সে রিপোর্ট কি আমি দেখেছি? দেখিনি, কিন্তু আপনাদের একটা স্পষ্ট ধারণা দিতে পারি। ব্যাপারটা হচ্ছে ওই রিপোর্টের মধ্যে একটাই কথা ছিল, ভয়ানক কথা। অ্যালার্মিং কেন বলছে মার্কিন যুক্তরাষ্ট্র? তার কারণ গোটা পৃথিবীর ক্ষতি হয়ে যেত, পরিবেশের ক্ষতি হয়ে যেতে পারে। আসলে কি জানেন তো, আপনি যদি একজন উন্মাদকে একটা ভয়ঙ্কর অস্ত্র দেন, তার তো নত্যসত্ত্ব জ্ঞান নেই, সে সেই অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করতে পারত। আমি এ বিষয়ের থেকে বেশি কিছু বলবো না, আসলে চমকাতে চেয়েছিল। দেখবেন, আমি আগেও আপনাদের বলেছি যে পাড়ার ছেলে মার খাচ্ছিল, যেই আমরা গিয়ে তাকে বাঁচালাম তখন সে বলছে ছেড়ে দাও আমি মারবো, তার আগে কিন্তু পড়ে পড়ে মার খাচ্ছিল। ঠিক সেরকম আসলে চ্যাংড়া দিয়ে এখনকার যুগে কোনো ভালো সংস্থা বা ক্লাবও চলে না, এরা চ্যাংড়াদের দিয়ে একটা দেশ চালাচ্ছে। এবার চলে আসি, দেশটা বেশিক্ষণ থাকবে না, আমি আগেও বলেছি এখনও বলছি। পাকিস্তান পবিত্র শব্দ অভিধানে থাকবে, ডিকশনারিতে থাকবে, কিন্তু মানচিত্রে আর থাকবে না। বালুচিস্তান আলাদা হবে, খাইবার পাখতুন আলাদা হবে, এইটুকু হবে পাঞ্জাব হয়ে উঠবে পাঞ্জাব পাকিস্তান, এইটুকুই থাকবে। তার কারণ বাদবাকি সব আলাদা হতে চাইছে, সিন্ধ আলাদা হতে চাইছে, বালুচিস্তান আলাদা হতে চাইছে, খাইবার পাখতুন আলাদা হতে চাইছে। সুতরাং ভবিষ্যৎটা পাকিস্তানের অন্ধকার। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তিনজন ব্যক্তি আছেন, এই তিনজন ব্যক্তি আপনি পছন্দ করুন না করুন, এই তিনজন ব্যক্তি হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, অবশ্যই এই পৃথিবীতে অন্যতম শক্তিধর দেশ ডোনাল্ড ট্রাম্প আছেন, অবশ্যই চীন রয়েছে, শি জিনপিং, আর একজন মিথ্যাবাদী 420 চিটার। এরা প্রত্যেকের দেশকে প্রতিনিধিত্ব করছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো ক্ষমতা নেই, এলেম নেই, অক্ষমতায়, তা সত্ত্বেও তারা বিদেশের লোন পাচ্ছে কেন? IMF, বিশ্ব ব্যাংক, অনেকে বলছে কি জানেন, এই বিশ্ব ব্যাংকের কাজ কি হয়ে দাঁড়িয়েছে জানেন? ইসলামিক জঙ্গি সংগঠনকে টাকা দেওয়া। এখন প্রশ্ন গোটা দেশের কাছে এবং আন্তর্জাতিক মহলে, পাকিস্তানের মতো মিথ্যেবাদী, পাকিস্তানের মতো জঙ্গি সন্ত্রাসবাদী, পাকিস্তানের মতো ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদকে যেখানে তৈরি করা হচ্ছে, চাষ করা হচ্ছে, তাদেরকে সহ্য করা হবে? প্রশ্নটা কিন্তু শুধুমাত্র গোটা বিশ্ব বা ভারতের কাছে নয়, গুরুত্বপূর্ণ পাকিস্তানের খেটে খাওয়া সাধারণ মানুষের কাছেও। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা দাঁড়ালো পাকিস্তানের একের পর এক ক্ষতি হতে শুরু করেছিল, এমন ভয়ঙ্কর ক্ষতি যে পাকিস্তান বলছে আমি তাহলে সেই বোতাম টিপব, তার কারণ আমি তো এমনিই শেষ, তাহলে পৃথিবীকে শেষ করার চেষ্টা করব। আর সেই ভয়ঙ্কর বার্তা গিয়ে পৌঁছালো, সেই ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে নিজেকে বাঁচালো পাকিস্তান। এই প্রশ্নটা যেমন আছে তেমন এই প্রশ্নটাও আছে, কি এমন ঘটলো যে ট্রেড ট্যারিফ নিয়ে এত বড় বড় কথা বলেও ইউনাইটেড স্টেটস এবং অবশ্যই চীন এখন একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে? তার কারণও কি এই মুহূর্তে ভারত পাকিস্তানের টেনশন? কোথাও কি একটা সমীকরণ আছে? আর এই সবের ঘটনার প্রতিফলন আসলে সিজফায়ার। আসলে ভারত যে দৃপ্ত কণ্ঠে বলেছে সন্ত্রাসবাদকে খতম করবে, যে দৃঢ় পদক্ষেপগুলো নিচ্ছিল, তাতেই গোটা বিশ্ব হেলে গেল। ভবিষ্যতে উত্তর দেবে। জয় হিন্দ।